প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক। আরও রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব ফয়েজ আহমদের কাছে। রাজনীতিতে উত্তেজনা কমেছে, তবে অনিশ্চয়তা কাটেনি। সচিবালয়ে বিক্ষোভ চলছে, অচল এনবিআর, দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলছে। নগর ভবনের সব ফটকে এখনো তালা ঝুলছে। দাবি আদায়ের আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। দাবি দেওয়ার এসব আন্দোলনে অস্থির অচল একটা অবস্থা তৈরি হয়েছে। এতে সবচেয়ে যেটা সংকট হলো, নাগরিক সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। আমাদের প্রশ্ন হলো, এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, তাহলে সেই বৈঠকের ফলাফল কি দাঁড়ালো? আমাদের এখানকার যারা রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অবগত, যাদের ন্যূনতম রাজনৈতিক জ্ঞানবোধ আছেন, তারা জানেন যে আমাদের সোসাইটিতে সাধারণত কোনো আন্দোলনই গড়ে ওঠে না এক ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া। সুতরাং এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আমি বিশ্বাস করি সবসময় ইতিবাচক। কারণ আমাদের রাজনৈতিক দলগুলিকে আমরা এভাবে বিশ্বাস করতে চাই যে নাগরিকদের স্বার্থে, নাগরিকদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের, ক্ষুদ্র ক্ষুদ্র কোটারির, ক্ষুদ্র ক্ষুদ্র কমিউনিটির ভিন্ন ভিন্ন স্বার্থের ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলি যদি সক্রিয় ভূমিকা না রাখত, ওই মানুষগুলি তাদের নিজ নিজ দাবি নিয়ে আসলে অসহায় হয়ে পড়ত। সেটা একটা বাস্তব প্রেক্ষাপট। এই বাস্তবতা থাকবেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবির সঙ্গে রাজনৈতিক দলের যখন একাত্মতা থাকে, প্রকাশ্য আর অপ্রকাশ্য, এই একাত্মতা ওই দাবি আদায়ের পথকে সহজ করে। এটা ভালো দিক। কিন্তু মুশকিল হচ্ছে, আপনি যখন একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ছিলেন, দীর্ঘ 16 বছর আপনার দাবি শোনার কোনো মানুষ ছিল, দাবির পাল্টা আসতো তাজা গুলি। দাবি নিয়ে আপনি রাস্তায় নামলে আপনি গুম, খুন, হত্যার শিকার হতেন। দাবি নিয়ে রাস্তায় নামা মানেই আপনি জামাত, শিবির, রাজাকার, বিএনপির দোসর বা ষড়যন্ত্রকারীতে পরিণত হতেন। দাবি নিয়ে রাস্তায় নামলে আপনি বিদেশিদের টাকা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার হয়ে পড়তেন। ওইরকম একটা বাস্তবতায় দীর্ঘ 16 বছর কার্যত মানুষ তাদের কোনো ন্যায্য দাবি দাবা নিয়েই সামনে আসতে পারেনি। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার গত 8 আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় 300-এর মতো দাবি দেওয়ার যে ফসরা, সেটা রাস্তায় এসে হাজির হয়েছে। একজন গবেষক বলেছেন, সারা দেশে যদি যোগ করা হয় ঢাকার বাইরে, জি, ছোটখাটো, এটা হাজার ছাড়িয়ে যাবে ডেফিনেটলি। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতাটাকে আপনি একই সঙ্গে উপেক্ষা করতে পারবেন না, আবার একই সঙ্গে এর যে এক বাস্তবিক অবস্থা তৈরি হয়েছে সেটাকেও বিশ্লেষণের একটা ভিন্ন রূপও আছে। প্রথম কথা হচ্ছে, আমি যদি 1000 ধরি বা ঢাকাকে কেন্দ্র করে যদি 300-এর মতো ধরি, তাহলে সবগুলির পিছনে যে নানান ধরনের ষড়যন্ত্র আছে এটা বলা যাবে না। আমরা দেখেছি বেশ কিছু দাবি দেওয়ার আন্দোলন দেখেছি যেগুলির পিছনে পরিষ্কার আমরা আওয়ামী ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ততা পেয়েছি। আবার অনেকগুলি দাবি আছে যেটা আসলেই ন্যায্য, যেই দাবিগুলি মানুষকে করতেই হচ্ছে, তার দেয়ালে পিঠ ঠেকে গেছে একরকম হয়তো। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি যখন একটা দমবন্ধ পরিবেশ থেকে এসে হঠাৎ করে একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করলেন, এটাকে আমি উদাহরণ দিই যে আমরা যখন একটি শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে অনেক সময় থাকি, সেখান থেকে হঠাৎ যদি বের হয়ে যাই, তাহলে আমাদের গায়ে যেই গরমের ঝটকাটা লাগে সেটার একটা ধাক্কা আছে। বাংলাদেশ 5 আগস্ট পরবর্তীতে একটি ভয়াবহ অগ্নিকুণ্ড থেকে একটি চরম শীতল জায়গায় প্রবেশ করেছে আসলে। সুতরাং ওই যে ইমিডিয়েট ধাক্কাটা, এই ধাক্কাটা লাগছে অন্তর্বর্তী সরকারের গায়ে। আপনি দেখুন, সরকার স্বাভাবিকভাবে কোনো ধরনের কার্যক্রমই পরিচালনা করতে পারছে না, নানান কারণে পারছে না। নাগরিকদের মানে বিপুল আকাশচুম্বী প্রত্যাশা, এটা একটা ভয়াবহ চাপ। যেই প্রত্যাশা পূরণের জন্য যেই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে এই সরকার কাজ করবে, সেই স্ট্রাকচারটা ভেঙে চুরমার হয়ে গেছে। যেই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এই সরকার কাজ করবে, পুলিশ বলুন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য উইং বলুন, সব জায়গায় হাইলি পলিটিসাইজ এবং করাপ্ট হয়ে গেছে। এর সব কিছু যদি দুটো কাজ করা যেত, একটা পুরোটা বন্ধ করে দিয়ে নতুন করা শুরু করা যেত,
আরেকটা কোনো যদি রিমোট থাকতো যেটা চাপলে সব পবিত্র হয়ে যায়, তাহলে খুব ভালো হতো। এর দুটোর একটাও সম্ভব নয়। সুতরাং এই বাস্তবতার মধ্য থেকেই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে। সেটা অত্যন্ত কঠিন সময়, কঠিন ব্যাপার। এর মধ্যে প্রতিনিয়ত যখন রাস্তায় আন্দোলন হয় এবং কখনো কখনো যখন সেসব আন্দোলনের সঙ্গে দায়িত্বশীল পলিটিক্যাল পার্টিগুলি সরাসরি সম্পৃক্ত হয়ে পড়ে, এটা সরকারের জন্য অতি উদ্বেগের। এই সরকারের কিন্তু আপনি দেখুন কোনো রাজনৈতিক দল ছাড়া কোনো আশ্রয়ের জায়গা নেই। এখানকার ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি এই সরকারের সবচেয়ে বড় শক্তি। সেই রাজনৈতিক দলগুলির কাছ থেকে কখনো কখনো যখন বিমাতাসুলভ আচরণ দেখা যায়, তখন সরকার কখনো কখনো ঘাবড়ে যায়। তাহলে মনে এখানে কাজ করার পরিবেশ নেই, যেটা আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন, নানা বা আলাপ আলোচনা হয়েছে। সুতরাং দাবি দেওয়া থাকবে, কিন্তু যারা দাবি নিয়ে আসবে তাদেরকে আমি কাউকে বলবো না যে আপনারা দাবি নিয়ে আসবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছে, দাবি নিয়ে আপনারা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে আসুন, আপনাদের দাবিগুলি জানান, সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে। হুটহাট করে রাস্তাঘাট অবরোধ করে মানুষের জনজীবন, যান চলাচল নির্বিঘ্ন হওয়াটাকে বিচ্ছিন্ন করবেন না, ওটাকে বাধাগ্রস্ত করবেন না। কিন্তু কেউ শুনছে না। এই জায়গাগুলিতে রাজনৈতিক দলগুলির ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলি ওই দাবি দেওয়ার যারা নিয়ে আসেন তাদেরকে যদি বেশি উস্কানি না দিয়ে একটু দায়িত্বশীল হন, তাহলে এটা জাতির জন্য মঙ্গল। ইভেন আমি পরিষ্কারভাবে বলবো, সেটা আমাদের যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের দিকে যাওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে বেগবান করার জন্য এই ধরনের দাবি দেওয়াটাকে একটু ম্যানেজ করা পলিটিক্যাল পার্টিগুলির জন্য গুরুত্বপূর্ণ। হাসনাইন খুরশেদ, এই দাবি দেওয়াগুলোর পেছনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকে, এটা স্বাভাবিক। বলা হচ্ছিল যে কোনো আন্দোলনই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়া গড়ে ওঠেনি। কিন্তু এই সরকারকে ব্যাগাদায় ফেলার জন্যই যদি এই ধরনের আন্দোলন তৈরি হয়, তাহলে কি হবে? যে কোনো সরকারের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেটা যেই সরকারই হোক, অন্তর্বর্তী সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, নির্বাচিত সরকার হোক, যে কোনো সরকারের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং সেই মেয়াদে সেই সরকারের মেয়াদের কতদিন বলবেন আমাকে? না, আমি সেটাই আসছি যে নির্দিষ্ট মেয়াদ থাকে এবং সেই মেয়াদে সরকার কি করবে তার নির্দিষ্ট এজেন্ডা থাকে, যে আমি এই কাজগুলো এই সময়ের মধ্যে করব, এছাড়া আমি রুটিন কাজ করব। এই সরকারের জন্য প্রথম সমস্যা ছিল সরকারের মেয়াদ প্রথম দিন থেকে ঠিক হয়নি। মেয়াদের অস্পষ্টতার কারণে সরকার আসলে কতদিন ক্ষমতায় থাকতে চায় কিংবা চায় না, সরকার দীর্ঘমেয়াদে থাকতে চায় কি চায় না, এই জাতীয় অনেক দ্বিধা, অনেক সংশয় তৈরি হয়েছে। সরকার আসলে এই অনির্বাচিত ব্যবস্থাকেই দীর্ঘায়িত করতে চায় কি চায় না, সেই জায়গায় অস্পষ্টতা তৈরি হয়েছে। এবং সেই সংশয় সন্দেহ থেকেই যে বারবার যে কথা হচ্ছে যে অনেকে বলছে যে এই সরকার 5 বছর থাকুক, অনেকে বলছে যে এই সরকারকে 5 বছর রাখতে হবে। প্রধান উপদেষ্টা কি বলেছেন? প্রধান উপদেষ্টা প্রথম থেকেই কিছু বলেননি। উনি অগাস্টের 8 তারিখে দায়িত্ব নিয়েছেন। 16ই ডিসেম্বরে যখন জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেন, তখন উনি বলেন যে ডিসেম্বর থেকে, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেওয়া হবে। তার পাশাপাশি আরও অনেকগুলো কারণে তার কথা নিয়ে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। কারণ তিনি এই কথা যেমন বলেছেন, পাশাপাশি তিনি যখন বলেছেন যে ছাত্ররাই আমার নিয়োগদাতা, আমার নিয়োগকর্তা, তখন এবং এরপরে এনসিপি গঠন বা একটা স্টেট ব্যাকড একটা পলিটিক্যাল পার্টি গড়ে ওঠা, এক ধরনের পৃষ্ঠপোষকতা, এক ধরনের প্রশ্রয়, সমর্থন, এই সমস্ত বিষয়গুলো যখন এসছে, তখন কিংস পার্টির বিষয়টা বারবার সামনে এসছে। এবং এমন অনেকগুলো প্রসঙ্গ এসছে যেগুলো আসলে সন্দেহগুলোকে বাড়িয়ে তুলেছে। আমি বলছি না কোনটা সঠিক কোনটা ভুল, সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে সংশয় তৈরি করেছে যে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সরকার নির্বাচন আগে, গণভোট হবে কি হবে না, এই জাতীয় গণপরিষদ হবে না সংসদ নির্বাচন হবে, এই জাতীয় অনেক প্রশ্ন এসে পুরো জিনিসটি এক ধরনের একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়। এখানে একটা প্রশ্ন করি, সেটি হলো যে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থটাকে সামনে প্রথম রাখেন, সবাই দলীয় চিন্তা থেকে করেছে। সেটা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সে দলীয় না, সামনে আর নির্বাচনে সে আসবেও না, সে চিন্তা করেছে দেশকে সামনে রেখে। প্রবলেমটা কিন্তু এই জায়গাতে না। এইটা আপনার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা হচ্ছে যে আপনার কি মনে হয়? আমি যেটা মনে করি যে এই সরকারের সুযোগ ছিল, প্রথমেই তার উচিত ছিল তার মেয়াদ স্পষ্ট করা। 8 তারিখে শপথ নিয়েই প্রফেসর ইউনূস উনি বলতে পারতেন যে আমি 1 বছর বা 1.5 বছরের মধ্যে এই কাজগুলো করবো, আমি 1 বছর ক্ষমতায় থাকবো বা 1.5 বছর দেশ পরিচালনায় থাকবো, এবং নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট করা উচিত ছিল। সেই সময় তার বলে দেওয়া উচিত ছিল যে ইয়েস আমি কথার কথা, উনি যদি জুনও মিন করেন যে আগামী বছরের জুন, তাহলে ওনার বলা উচিত ছিল যে ইয়েস আগামী বছরের জুনে নির্বাচন হবে,
বা এই সময়ের মধ্যে নির্বাচন এই হবে, গ্যাপটা হয়েছে এই- নিঃসন্দেহে হ্যাঁ, আপনার এই সাথে গ্যাপগুলো একমত। এই গ্যাপগুলো হওয়াতে তার ইন্টেনশন কি সেটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এবং বিভিন্ন জায়গায় অনেক সংশয় তৈরি হয়েছে। সেকেন্ড হচ্ছে যে একটা অনির্বাচিত সরকার যতই তার জনগণের ম্যান্ডেট, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট থাকুক, কিন্তু তার এখতিয়ার আসলে কোথায়, সে কি কি কাজ এই সরকার করতে পারে বা পারে না, কোন কাজ নির্বাচিত সংসদের মাধ্যমে করতে হবে, কোন কাজ অন্তর্বর্তী সরকার করতে পারে, এই জায়গাগুলিতে অনেক অস্পষ্টতা তৈরি হয়েছে। সেই অস্পষ্টতাগুলির কারণে, এবং সেটা আরো তৈরি হয়েছে এই কারণে যে এই সরকার তার এজেন্ডা অনেক বড় করে ফেলেছে। 15টা কমিশন করে আমি এত ব্যাপক সংস্কার করব। ইয়েস, আমরা সবাই সংস্কার চাই, আমরা চাই না যে এর আগে আমরা দেখেছি যে অনির্বাচিত সরকার নির্বাচিত সরকার স্বৈরাচারে পরিণত হয়েছে, ফ্যাসিস্টে পরিণত হয়েছে। শেখ হাসিনার সরকার, যদি আমি ধরে নিই যে 2008-এর ইলেকশন ভালো ছিল, যদি আমি ধরেও নেই তর্কের খাতিরে, সেই 8-এর নির্বাচনে নির্বাচিত হয়ে এসে ফ্যাসিস্টের রূপ নিয়েছিল, এবং সেটা তো বাস্তবতা। তো এরপরে তো ভোট ছাড়া, নির্বাচন ছাড়া ফ্যাসিজম কায়েম করেছে। তো সেই ধরনের একটা ব্যবস্থা আর কখনো ফিরে যাতে না আসতে পারে, সেজন্য আমরা সংস্কার চাই। এমন সংস্কার করতে হবে যাতে আর কখনোই বাংলাদেশে ফ্যাসিজমের পুনরুত্থান না ঘটে। পুরনো ফ্যাসিস্ট ফিরে আসার তো প্রশ্নই আসে না, সেই পথ রুদ্ধ করতে হবে, এবং একই সাথে নতুন করে যদি কোনো ফ্যাসিস্ট তৈরি না হয় সেটা ব্যবস্থা করতে হবে, সেটার জন্য সংস্কার করতে হবে। সংস্কার মানে কি আমার 4টা প্রদেশ করতে হবে, রাষ্ট্রের নাম বদলাতে হবে, এটা কি আমার সংস্কারের অংশ? এটা কি আমার এটা প্রস্তাব। এই মুহূর্তে প্রয়োজন? না, কিন্তু এই প্রস্তাবগুলো করতে কি এত বেশি জটিল করে ফেলছে। এবং আমি এটা বলি যে অগাস্টের 8 তারিখে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন। সংস্কার কমিশনগুলো কবে করা হয়েছে? কমিশন হয়েছে নভেম্বরে গিয়ে। তো 3 মাস যদি একটা কমিশন করতে লাগে, সেই কমিশন রিপোর্ট দিতে লাগবে 6 মাস। রাজনৈতিক দলগুলো ultimately- বসিয়ে দিলে হ্যাঁ। কতদিনে কমিশন করতে পারতো? 7 দিনে 3 দিনে করা যায়। ইয়েস, আমরা সবাই সবাইকে চিনি, বাংলাদেশের কে যোগ্য কে কি সবাই জানে। তো একটা কমিশন করতে কতদিন লাগে? একটা 5 জনের কমিটি, রাষ্ট্রযন্ত্রের সব পিলার কিন্তু ভেঙে গেছিল, এটা মাথায় সেটা রাখবেন। নিঃসন্দেহে। তো অগ্রাধিকার আর একটা বড় ইস্যু, যে এই সরকারের উচিত ছিল অগ্রাধিকার নির্ধারণ করা, যে আমি নির্বাচন কমিশন সংস্কার করব, আমি প্রশাসন সংস্কার করব, আমি পুলিশ এবং আইন শৃঙ্খলা আচ্ছা, বাহিনী একটি কথা বলবেন কি আপনি, এখানে- যে হ্যাঁ। সব দোষ এই সরকারের, রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব নেই, তাই তো মনে হচ্ছে? না, নিঃসন্দেহে না। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব দায়িত্ব অনেক। পালন করছে ঠিক মতে? আমি সেটা বলছি না যে রাজনৈতিক দলগুলো করছে, রাজনৈতিক দলগুলোকে করার সুযোগ দিতে হবে, সম্পৃক্ত করতে হবে। আমি বরং উল্টোভাবে বলি, এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এই পর্যন্ত কয়বার বসছে? সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়া, এবং স্পর্শকাতর বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের সাথে কথা বলা, যে আমরা কথা যে করিডোরের একটা প্রস্তাব এসছে, করিডোর দেওয়া উচিত হবে কি হবে না, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বসা উচিত ছিল। এবং এই সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে রাজনৈতিক দলগুলো। এই সরকার যেহেতু অরাজনৈতিক সরকার, সব রাজনৈতিক দলের সব সামাজিক শক্তির সমর্থন আছে এই সরকারের প্রতি। তো তাদেরকে আস্থায় নিয়ে সরকারের উচিত ছিল, সরকারের একটা বড় ইস্যু ছিল স্বচ্ছতার, যে আমি যা কিছু করবো খুব স্বচ্ছভাবে করব। যখন করিডোরের প্রশ্ন আসলো, সরকার সব রাজনৈতিক দলকে ডেকে যদি বলতো যে ইয়েস, জাতিসংঘ থেকে এই ধরনের একটা করিডোরের জন্য আমাদের প্রস্তাব দিচ্ছে, আপনারা কি বলেন? করিডোরের প্রস্তাব তো চন্দন নন্দীর, অন্য কারো না, না। না, জাতিসংঘ থেকে বলা হয়েছে। কোথায় আপনার ডকুমেন্ট আছে? না, না না না। আপনি দেখান তো এমন একটা একটা- ডকুমেন্ট। না না, আমি এটা বলছি জাতিসংঘ থেকে বলা হয়েছে, এমন একটা না কথা না, কোথায় প্রচুর আছে? যাচ্ছে। আমরা কোথাও ঠিক আছে, পাইনি কিন্তু। সবাই বক্তব্য দিচ্ছে তৌহিদ হোসেন সাহেবের কথার উপরে। উনি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে উনি যখন মানবিক করিডোরের কথা বলেছেন, এবং পরে যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, এবং তারপরে খলিলুর রহমান সাহেব বলছেন, তখন আসলে বিষয়গুলি অনেক বেশি গুরুত্বের সাথে এসছে। এর আগে কারা কি বললো তাতে কিছু ম্যাটার করে না। আমি যেটা বলতে যাচ্ছি যে যখনই এই ধরনের একটা করিডোরের প্রসঙ্গ এসছে, তখনই আসলে রাজনৈতিক দলগুলোকে স্টেক হোল্ডারদের ডাকা উচিত ছিল, ডেকে সরকারের স্বচ্ছতার স্বার্থেই যে আমাদের সামনে এরকম একটা ইস্যু এসছে, আপনারা কি। ডাকারও দরকার ছিল না, যেহেতু ঘটনাটি অবশ্যই ডাকা ঘটনা দরকার নেই, ছিল। কিন্তু খলিলুর রহমান কিন্তু- সাহেব যে প্রেস কনফারেন্সটা করলেন সেটা অনেক আগে করতে পারতেন। মানে প্রেস কনফারেন্স তো একটা সাধারণ মানুষকে জানানোর জন্য, কিন্তু যাদের নিয়ে আমি বাস্তবায়ন করব, তাদের যারা স্টেক হোল্ডার, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, সেই নেতৃত্বকে সাথে রাখা উচিত ছিল। সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করেছে সরকার, রাজনৈতিক দলগুলোকে যথাযথ আস্থায় নেয়নি এবং স্বচ্ছ রাখে নাই রাজনৈতিক দলের সামনে বিষয়গুলো, যে আসলে সরকার কি চাচ্ছে কি। আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এনবিআর নিয়ে এতদিন পর্যন্ত আমরা ক্রাইসিস দেখলাম। ব্যক্তিগতভাবে আমি এনবিআর এর নিঃসন্দেহে এটা IMF এর পরামর্শ করা হয়েছে, IMF এর চাপের মুখে সরকার হয়তো করতে বাধ্য হয়েছে, বাট আমি নীতিগতভাবে এটা সমর্থন করি যে রাজস্ব নীতি আলাদা বিভাগ থাকা উচিত, আর রাজস্ব ব্যবস্থাপনা আলাদা বিভাগ থাকা উচিত। সেটা ঠিক আছে, কিন্তু সেটা করতে গিয়ে কোন ক্যাডারের উপরে কোন ক্যাডারকে বসিয়ে দেওয়া হচ্ছে, যে ট্যাক্স ক্যাডার ক্যাডার আরেক সমস্যা, সেটা আমাদের বা এর উপরে মানে প্রশ্ন, আমলাতন্ত্রে বিশাল সংকট। সেখানে
মধ্যরাত 12টার পরে কেন সার্কুলার ইস্যু করতে হলো? এখন এসে 2 মাসের জন্য স্থগিত করেছে। তখন অচল অবস্থা তৈরি হচ্ছে, যখন ট্যাক্স এবং ভ্যাট ক্যাডার থেকে যখন করা হলো যে তারা আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্টের সব কাজ বন্ধ করে দেবে, তখন সন্ধ্যার সময় গিয়ে সরকার ঘোষণা দিল যে না, এই অধ্যাদেশটা 2 মাস স্থগিত থাকবে। যখন অধ্যাদেশটা 2 মাস স্থগিত রাখার মতন শক্তি সুযোগ সরকারের হাতে আছে, তখন অধ্যাদেশটা কেন রাত 12টার পরে জারি করতে হয়েছিল? তো অধ্যাদেশটা জারি করার আগেই তো এই আলোচনাটা হতে পারতো। কোনটা আগে কোনটা পরে এই নির্ধারণে যদি ভুল করে, তখন আসলে অনেক অস্বস্তির হয়। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল বেশ কিছু রাজনৈতিক দল বৈঠক করেছেন এবং শীর্ষ নেতারাই সেই বৈঠকগুলিতে যোগদান করেছিলেন, এবং তারা পরবর্তী সময় যমুনা থেকে বের হয়ে সবাই প্রেস কনফারেন্স করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন। পরবর্তী সময় প্রধান উপদেষ্টা প্রেস উইংও কথা বলেছেন এবং প্রেস উইং জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশের ভেতরে এবং বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর এসব করা হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্য। জি, কেন এটি বললেন? আমি আপনাকে আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে খুরশিদ ভাইয়ের কয়েকটা পয়েন্টে একটু রেসপন্স করা আমার কাছে মনে হয়েছে প্রয়োজন। ডেফিনেটলি এটা ট্রু, আপনি যেটা বলেছেন, এই সরকার যখন গঠন করা হয় সেই সময় কোনো নির্দিষ্ট মেয়াদ দেয়া হয়নি। এই জায়গাটায় কিন্তু এই সরকারের কোনো ভূমিকা নেই। কেন নেই? এই তখন সরকার প্রভোজিশন বলতে পারতেন লেট মি আমি এতদিন ক্ষমতায় আমি বলছি যে যখন গঠন করা হয় তখন তার মেয়াদ ঘোষণার বিষয় যেটা নেই, কারণ সরকার নিজেদেরকে তো আর এরা নিজেরা গঠন করেনি। যারা গঠন করে দিয়েছে আমাদের রাজনৈতিক স্টেক হোল্ডার্স, তারা এই বিষয়ে ঠিক কেন করেনি এটা তারা ভালো বলতে পারবে। আমি শেষ করি। কিন্তু আপনি যেটা একই সঙ্গে বলছেন যে ইমিডিয়েট আফটার ফর্মেশন অফ দ্য গভর্নমেন্টের দিক থেকে এটা হয়তো আসতে পারতো। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে প্রথম ক্যাবিনেটের মিটিংয়ে বা সেকেন্ড মিটিংয়েও হতে পারতো। কিন্তু আপনি দেখুন 4 মাস পরেই কিন্তু প্রধান উপদেষ্টা বলে দিয়েছে তার মেয়াদ কতদিন। কিন্তু একটা স্কেল তো রয়ে গেছে, ডিসেম্বর টু জুন। কেন স্পেসিফিক বলতে পারবেন যে ডিসেম্বরের মধ্যে সম্ভব? আমি আপনাকে বলি, ওকে, কেন বলতে পারবে না? ধরেন এটা নিয়ে অনেক ধরনের স্পেকুলেশন করা সম্ভব, কিন্তু পরিষ্কার হচ্ছে আপনাকে দিন শেষে একটা গুড ইলেকশনের পথে যেতেই হবে। নিঃসন্দেহে আপনি একটা ফেয়ার ইলেকশনের পথে যেতে হবে। বাংলাদেশের আজকে পর্যন্ত যত সংকট, এই সংকটের সূত্রপাত কিন্তু ত্রুটিপূর্ণ নির্বাচন, ফল্টি ইলেকশন আমাদেরকে এই জায়গায় ঠেলে দিয়েছে। সো আমরা অনেক কিছু করব, এর ফাঁকে আমরা অনেক বিচার করব, আমরা অনেক সংস্কার করব, আমরা অনেক পরিবর্তন ঘটাবো। আলটিমেট এটাকে র্যাপ আপ করতে হবে আমাদেরকে একটা গুড ইলেকশনের মধ্য দিয়ে। সো আমি আমার হাতে একটা টাইম রাখবো, এই টাইমের সবার আগেই আমি আমার রেসটা শেষ করতে চাই আমার সময়সীমা দিয়ে। কিন্তু বাই এনি চান্স এই সবার আগে সর্বাগ্রের যে টাইম লাইন আমাকে যেটা, সেটা যদি আমি গুড ইলেকশনের জন্য এনাফ না মনে করি, আমাকে আরো তৎপর হতে হবে, আরো কোঅপারেশন বাড়াতে হবে, আমাকে আমার শেষ ডেডলাইনের মধ্য দিয়ে আমি শেষ করতে চাই। দ্যাট ইজ দ্য মেসেজ। এটা অনেক পরিষ্কার। হোয়াটএভার। সো এখানে আপনি সন্দেহ এবং সংশয়ের একটা জায়গা তৈরি হয়েছে বলছেন। দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট আসলে, আর কিছু না। আদারওয়াইজ তো আপনি
আমি ডিসেম্বর থেকে বাদ দিলাম, জুন তো, তার মানে আমার একটা কাট অফ ডেট আছে, তাই না? সো প্রবলেমটা হচ্ছে সন্দেহ সংশয়। এই সন্দেহ সংশয়ের উৎপত্তিটা কিভাবে হয়? সন্দেহ সংশয়ের উৎপত্তিটা হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক বাস্তবতায় বছরের পর বছর ধরে, এগুলিতে একটা পলিটিক্যাল কমিটমেন্ট, তাই না? পলিটিক্যাল কমিটমেন্টগুলিতে আসলে কোনো আস্থা রাখতে পারিনি পরম্পরায়, ঐতিহাসিকভাবে। আমি পার্টিকুলারলি কোনো দলকে কাউকে দায়ী করছি না, এটা আমরা দেখে আসছি। প্রফেসর ইউনূসের এই যে পলিটিক্যাল কমিটমেন্ট, যে আমি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা দিতে চাই, এই কমিটমেন্টেও আমাদের পলিটিক্যাল পার্টিগুলি হয়তো আস্থা রাখতে পারছেন না। বিকজ আমরা তো আগেই আসলে চুন খেয়ে জিভ পুড়ে রেখেছি, এখন দই দেখলেও আমাদের ভয় করে। উনি কিন্তু বারবার বলছেন যে দিস ইজ মাই কাট অফ টাইম, এর বাইরে কোনো অবস্থাতেই যাবে না। কালকে উনি পরিষ্কার বলেছেন একদিনও থাকবে না, একদিনও 30 জুনের পরে। এর আগেও আমাদের ইনসাইডস দ্য মিটিং পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে নানান সময় আমি হয়। একটু ইন্টারাপ্ট করছি, জি প্লিজ। সরি। কালকে উনি বলেছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে, কিন্তু কোনোভাবেই জুনের পরে যাবে না। আমি একটা জিনিস শিখেতে আসতে পারি, ডিসেম্বরেই যদি নির্বাচন হতে পারে, আপনি জুন টানছেন কেন? কেন ডিসেম্বরে? There is a matter of confidence. আপনি শুনেন, আপনি একদম আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকেন এবং আপনার যদি পরিকল্পনা ঠিক থাকে যে ইয়েস আমি সংস্কারের এই কাজগুলো করবো এবং এটা আমি অক্টোবরের মধ্যে শেষ করবো, সেপ্টেম্বরের মধ্যে শেষ করবো, আমি বিচার ইয়েস শত শত মামলা, সব মামলার বিচার শেষ করা যাবে না, আমি অন্তত 3টা মামলার 5টা মামলার বিচার শেষ করবো এবং সেই বিচারগুলো অক্টোবরের মধ্যে রায় হয়ে যাবে। তারপরে আপিলে যাক না যাক সেটা একটা বিষয়। আমি এখানে আপনি যেটা বলছেন আইডিয়ালি ভেরি কারেক্ট, বাট এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের একটা জিনিস ভুলে যেতে হবে, যে এই দেশে একটা জুলাই এবং আগস্টের ঘটনা ঘটেছিল না। আমাদেরকে একটা জিনিস ভুলে যেতে হবে যে 17 বছর 15 বছর ধরে যে শাসন ব্যবস্থা এখানে জারি ছিল, সেই শাসন ব্যবস্থার মধ্যে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো ইনস্টিটিউশন নেই। আমি সেটাই বলছি। সুতরাং আপনার এখানে ম্যাটার অফ কনফিডেন্স। আপনি যখন হট সিটে আছেন, আপনাকে যখন এই শো পরিচালনা করতে হবে, আপনাকে আনটিল আনলেস আপনি কনফিডেন্ট না হবেন, আপনি আপনার ক্যামেরাকে অন বলতে পারবেন না। এই কনফিডেন্সটা সরকার প্রধানের লাগবেই, যে আমি একটা ফেয়ার ইলেকশন করতে চাই। আজকে আপনি যে প্রফেসর ইউনূসকে নিয়ে গর্ব করছেন, আজকে যে আপনি যে প্রফেসর ইউনূসের প্রশংসা করছেন, আজকে যে প্রফেসর ইউনূসকে আপনি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলছেন, সেই প্রফেসর ইউনূসকে আপনি নির্বাচনের পর দিন গালি দিবেন যদি ইট উইল বি আ ব্যাড ইলেকশন। হাসনাইন খুরশেদ, ডিসেম্বরে নির্বাচন করতেই হবে, জুনে নয় কেন? আচ্ছা, একদম নির্দিষ্ট করে বলেন তো একটু। বিষয়টা হচ্ছে যে ডিসেম্বর বা জুন, আসলে আমি ওই জায়গাটায় আমি পার্সোনালি একদম টাইমলাইনটা বলে দিয়েছি এবং কালকে কিন্তু পরিষ্কার বলেছে, এটা আমরা বললাম যে 30 জুনের পরে 1 ঘন্টা থাকবেন না উনি। হ্যাঁ, বিএনপি তার কথা বলবে, সেটা খুব স্বাভাবিক। বিএনপি পলিটিক্যাল পার্টি হিসেবে চাইতেই পারে ডিসেম্বর, সেটাই ইস্যু না। ইস্যু হচ্ছে যে গত 16 বছর তো আমরা নির্বাচন পাইনি। সো 16 বছর যদি না পাই আর 6 মাস ওয়েট করাটা, সেটা খুব বড় ইস্যু না আসলে। হ্যাঁ, যে ডিসেম্বরের জায়গায় যদি জুনও হয় সেটা খুব বড় ইস্যু না। ইস্যু হচ্ছে যে আসলে নির্বাচনটা ঠিক মতন হচ্ছে কিনা, একটা ভালো নির্বাচন হবে কিনা, নির্বাচনের জন্য ভালো নির্বাচনটা চাই না, নির্বাচন একই সাথে নির্বাচনটা বিশ্বাসযোগ্য ভালো নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের জন্য যা কিছু করা দরকার সেই প্রস্তুতি আমরা দেখছি কিনা, সেক্ষেত্রে প্রোগ্রেস আমরা দেখছি কিনা। আমরা যে জিনিসটা দেখতে চাই যে নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে একটা নিরপেক্ষ প্রশাসন। সেই প্রশাসন গড়ার কাজ আসলে গত 10 মাসে কতটা হয়েছে? নিরপেক্ষ প্রশাসন বলতে কোন প্রশাসন বলছেন? যদি তার মানে রয়ে যাওয়ার মানে হচ্ছে যে গত 10 মাসে আসলে প্রশাসনকে দল নিরপেক্ষ করা, প্রশাসনকে একটা প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা আবার কাছে আমি ফয়েজে আমরা আলোচনার একটা অন্যদিকে চলে গেছি। আমরা যে কথাটা বলছিলাম যে প্রফেসর ইউনূস যেটা বলেছেন কালকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যে দেশের ভেতরে এবং বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের পরে। আচ্ছা, আমি আবারও বলছি, যদি আমাকে একটু আনইন্টারাপ্টেড হইতে বলতে দেন, তাহলে আবারও বলছি, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, কিন্তু আমি রেসপন্সের সে জায়গায় বলি। এনসিপি আপনি বলছেন স্টেট ব্যাকড একটা পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড়িয়েছে। এনসিপি যেই নেতৃবৃন্দ প্রতিষ্ঠা করেছে, তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের একটি অংশ। তাদের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার অধিকার রয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তীতে অভ্যুত্থানের শক্তি থেকে রাজনৈতিক দল গঠন হওয়ার এখানে নজির এটাই প্রথম নয়। এখন এই এনসিপির কেউ সরকারে ছিলেন, তিনি সরকার থেকে বেরিয়ে গিয়ে রাজনৈতিক দল গঠন করেছেন।
এরপরে আর কি দিয়ে প্রমাণ করার সুযোগ আছে যে এটা স্টেট ব্যাংক নয়? এটা যেমন একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ফরচুনেট অর আনফরচুনেট, 5 আগস্টের পর বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি স্টেট ব্যাংক। ফয়জা আমাদের একটা যোগ করে দিই সেটা আপনার কথার সঙ্গে। হ্যাঁ। হাসনাইন খুরশেদের জন্য এই মুহূর্তে বিএনপি আধা সরকার, জামাত ইসলাম আধা সরকার, এনসিপি আধা সরকার, সবাই কিন্তু আধা সরকার। আচ্ছা, সেটার সঙ্গে আমি এগ্রিড নয়। তারপর আমি বলছি যে না, না, এরা 5 সুবিধা আগস্ট ভোগ করছে। 5 যে আগস্টের সুবিধা ভোগ পর, করছে আধা সরকার। দেখুন 5 আগস্টের পর যেই রাজনৈতিক দল তার আগে বাসার ড্রয়িং রুমে বসে, ডাইনিং রুমে বসে 3 জন মিলে লাঞ্চ করার সময় গোপন ষড়যন্ত্রের অভিযোগে অ্যারেস্ট হয়েছে, সেই রাজনৈতিক দল 5 আগস্টের পর থেকে নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে দিনে একাধিক প্রোগ্রাম করেছে। যে রাজনৈতিক দলের নেতারা ঢাকা মহানগরের কোন একটা স্পটে একটা সমাবেশ বা একটা মানববন্ধন করার জন্য ডিএমপি কমিশনারের কাছে ধর্ণা দিয়েছে অনুমতি চেয়ে, অনুমতি দেওয়া হয়নি, যারা গেছে তাদের থেকে একজনকে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে। সেই রাজনৈতিক দল নিরবিচ্ছিন্ন, দ্যাট ইজ নট পেট্রন বাই গভর্নমেন্ট। ডেফিনেটলি আপনি একটা জায়গা বলেন যে 5 আগস্টের পরে, 8 আগস্টে সরকার গঠনের পরে কোনো একটি রাজনৈতিক সভা সমাবেশে সরকারের কোনো একটি এজেন্সি, কোনো একটি বাহিনী, কোনো একটি মানুষ ন্যূনতম বাধা দিয়েছে? সো সরকার তার দায়িত্ব গ্রহণের পর দিন থেকে এখানে একটা অবাধ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে, যেটা আলটিমেটলি আমাদের দরকার হবে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। সুতরাং আমরা এটাকে দেখি, ওই যে ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য ইকুয়াল গ্রাউন্ড তৈরি করা দরকার, সেটার প্র্যাকটিস হিসেবে। এখন আপনি যদি এনিহাও মনে করেন যে এর মধ্যে 62টা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, এর মধ্যে অনেকগুলি দলের সঙ্গেই এখন অনেকগুলি দলের লোকই অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত আছে, আপনি যদি এখন মনে করেন যে আপনার জন্য সবচেয়ে পটেনশিয়াল রিস্ক যে তাকে আপনি একটা লেভেল করে দেওয়ার মধ্য দিয়ে আপনি পলিটিক্যালি গেইন করবেন, আমি আপনার এই পলিটিক্সকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ পলিটিক্সে এভরিথিং ইজ জায়েজ। বাট আমাকে রেসপন্ড তখনই করতে হয় যখন আপনি এটার সঙ্গে সরকারকে মিক্স আপ করে ফেলেন। এটা হচ্ছে বিপর্যয়ের জায়গা। যাই হোক, ফরিদ ভাই যে কথাটা বলছিলেন যে যুদ্ধাবস্থার কথা বলছেন, যে দেখুন প্রফেসর ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকেই যে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবেলা করে আসছে, সে জায়গায় উনি একাধিকবার ওনার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ একটা যুদ্ধাবস্থার মধ্যে আছে। দিস যুদ্ধাবস্থা মানেই নয় যে এরকম সবাই অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। উনি বলছেন যে এই যুদ্ধাবস্থাটা মাথার, আমাদেরকে প্রতিনিয়ত ব্যর্থ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি দেখুন প্রফেসর ইউনূসকে দেখানো হয়েছে যে উনি আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি, উনি পাকিস্তানের এজেন্ডা নিয়ে এসেছেন এখানে, বলেছেন এসব। বাট যারা এটা করেছে তাদের তো একটা উদ্দেশ্য ছিল, এমনি করেনি, সেই উদ্দেশ্য তারা ফেল করেছে। আপনার কি মনে হয় ষড়যন্ত্র যারা করছে তারা একবার ফেল করলে থেমে যাবে? মোটেই নয়। তারা প্রতিনিয়ত নতুন নতুন গুটি নিয়ে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে। দেখুন আপনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় ট্রাস্ট ছিল বলেই, ঐক্য ছিল বলেই আমরা এখানে একটি ফেসিবাদী ব্যবস্থার অবসান ঘটাতে পেরেছি। কিন্তু সেই ঐক্য কি এখন আছে? সেই সন্দেহ সংশয়ের জায়গা এত বড় হলো কেন? সুতরাং এখানে কি এজেন্ডা নেই কারো? এই এজেন্ডায় আওয়ামী লীগের টাকা রয়েছে, হিউজ মানি লন্ডার্ড হয়েছে সেখান থেকে, সেই টাকা এখন এখানে ইনভেস্ট হচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে। এই এজেন্ডায় বাংলাদেশের প্রতিবেশী দেশ যারা প্রতিনিয়ত এই দেশকে ব্যর্থ করতে চায় তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সুতরাং এটা আমাদের জন্য একটা যুদ্ধাবস্থা। পলিটিক্যাল পার্টিগুলি সবচেয়ে বড় স্টেক হোল্ডার। বাংলাদেশ যদি কোনো কারণে ডিরেইল হয় এই অবস্থা থেকে, এর সবচেয়ে বড় ক্ষতি কি হবে? নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। এটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলির কনসার্নের সবচেয়ে বড় জায়গা, সে একটা ইলেকশন চায়। শুধু নির্বাচন নয় তো, এখন যারা পলিটিক্যাল পার্টি তারা কি হবে? ডেফিনেটলি অনেক কিছু হবে। আমি বলছি যে সবচেয়ে বড় দুর্ঘটনাটা ঘটবে, ইলেকশনটা এখানে আনসার্টেন হয়ে পড়বে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে দেশের একটি পলিটিক্যাল পার্টির একটিরও মনে আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্দেহ এবং সংশয় নাই। সেটা আজকে যেমন নাই, গত 3 মাস আগেও ছিল না। তাহলে আপনি কেন এত আলোচনা হচ্ছে, এটা তো প্রশ্ন। এখানে অনেকগুলি নন ইলেকশন ইস্যু যেগুলির সঙ্গে নানান ধরনের স্বার্থ জড়িত রয়েছে, সেগুলিতে সরকারকে বাধাগ্রস্ত করার জন্য সেগুলিকে ইলেকশন ইস্যুতে পরিণত করা হয়েছে। এখানে চট্টগ্রাম কেন্দ্রিক আওয়ামী ব্যবসায়ীরা প্রচুর টাকা বিনিয়োগ করেছে চট্টগ্রাম বন্দরকে আধুনিক করার পথে বাধাগ্রস্ত করার জন্য। কিছু পলিটিক্যাল পার্টি বুঝে না বুঝে সরাসরি বিরোধিতা করেছে, কিছু পলিটিক্যাল পার্টি বলেছে এখন থাক বলেছে। কিন্তু চট্টগ্রামে একাধিক পোর্ট নিয়ে কাজ হচ্ছে,
কোনোটা নিয়ে বিতর্ক নেই, শুধু যেটা ওয়ার্কিং অর্থাৎ যেটাতে ইতিমধ্যে বিশাল এক সিন্ডিকেট গড়ে উঠে শিকড় অনেক গভীরে চলে গেছে সেটা নিয়েই সমস্যা। আর গুলিতে বিদেশি বিনিয়োগ হচ্ছে সেগুলি নিয়ে কোনো সমস্যা নেই, দুনিয়ার বড় বড় অপারেটররা আসছে সেখানে কোনো সমস্যা নেই। এখানে সমস্যা হচ্ছে যেটাতে এখন বাগাবাগি সিন্ডিকেটটা হয়ে গেছে সেটা নিয়ে। এবং আপনি নিশ্চয়ই একটা জিনিস জানেন বোধহয় যে ওই সিন্ডিকেটে এতই স্ট্রং, ডেফিনেটলি ওইখানে কিন্তু সবসময় একটা সব নীতি রয়েছে, সবার ওই যে সরকার পক্ষে থাকবে 60% পাবে আর বিরোধী পক্ষ থাকবে 40%। আচ্ছা, আমি এত ডিটেইল আসলে এই মানে আলাপটা এটা- করতে এটা- চাচ্ছি না, কিন্তু যখন যে সরকার এটা আমাদের দেশের দুর্ভাগ্য, জি এটা আমাদের দেশের দুর্ভাগ্য। আপনি মানে এমন একটা হাইপ তোলা হলো যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। আরে আপনার দেশের 2 কোটি মানুষ বিদেশে আছে, প্রবাসী, তারা গিয়ে কোন কোন দেশ দখল করছে। আপনার এখানে অপারেটর আনবেন, আপনার আরো স্কিল ম্যান পাওয়ার তৈরি হবে, আপনি বলছেন দেশ বিক্রি হয়ে যাচ্ছে। লুক, এই যে করিডোরের বিষয়ে ভাই আলাপ করছিলেন, মুশকিল হচ্ছে আমাদের একটা, আমরা তখন রিপোর্টিং করেছি সাংবাদিকতায়, আমরা প্রায় এই গল্পটা করতাম যে পদ্মা সেতু নিয়ে যত রিপোর্ট আমরা লিখেছি এর সব পদ্মা নদীর উপর বাসিয়ে দিলে এমনি একটা ব্রিজ হয়ে যেত। করিডোর একটা নন এক্সিস্টিং ইস্যু, এক্সিস্ট করে না। এটা নিয়ে কার সঙ্গে আপনি আলোচনা করবেন? যে জিনিসই নাই আমি কার সঙ্গে আলোচনা করব? এইটা সরকারের পক্ষ থেকে নানান ফর্মে নানান সময়ে পরিষ্কার করা হচ্ছে। বাট আপনার সঙ্গে ফরিদ ভাই আমি আলাপ করছি, বুঝাচ্ছি, এখান থেকে বেরোয় যাওয়ার পর আপনি আবার করিডোর কথাটাই বলছেন। আমি যতবার বলছি যে করিডোর নাই, করিডোর নিয়ে কিছু হয় নাই, আপনি এখান থেকে বেরিয়ে এটা মাথা থেকে বের করতে পারছেন না। কিন্তু আপনি একটা ইন্ডিয়ান, আমি আপনাকে আপনি যে পয়েন্টটা বলছেন আমি বলছি, একটা ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি করেছে ইন্ডিয়ান একটা মিডিয়া করিডোর, সেইটা আমাদের ফরেন অ্যাডভাইজার প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল করে একটা ওয়ার্ড বলেছেন, ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, একাধিক মানুষ সেটাকে ক্ল্যারিফাই করেছে যে কি কি ঘটনা। কিন্তু আপনি ক্ল্যারিফাইতে আর থাকেননি, আপনি বলছেন সরকার ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে। আপনি কেন ভিন্ন ভিন্ন বলছেন? সরকারের একটা ওয়ার্ডিং এ যদি ভুল হয়, সেটা সরকারের যখন ধরুন ফরেন মিনিস্ট্রি থেকে একটা ওয়ার্ডে ভুল হয়েছে, ফরেন মিনিস্ট্রির উপরে কি চিফ অ্যাডভাইজার অফিস, সেখান থেকে ক্ল্যারিফাই করা হয়েছে, আপনি ওটাতে নাই, আপনি ক্ল্যারিফিকেশনে নাই। আপনি খলিলুর রহমান 1.5 ঘন্টা সংবাদ সম্মেলন করেছে, আপনি সেটাতে নাই, আপনি আপনারটাতেই আছেন। একটা জিনিস শুধু পরিষ্কার করে দেই, ধরুন করিডোর, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম আজ, যদি করিডোর দেয়া হয় বাংলাদেশ বিকামে গ্রাউন্ড অফ প্রক্সি ওয়ার, তাই তো? মেবি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে কারা? এই করিডোর যদি হয় তাহলে মিয়ানমার 2 টুকরো হবে, তাই তো? তারপরে বড় ক্ষতিগ্রস্ত হবে চীন, তার ওখানে গিয়ে যেটা বলা হচ্ছে আর কি যে আমেরিকান লোকজন এসে ঢুকবে। এখন পর্যন্ত এই ইস্যুতে চীন এবং মিয়ানমার কোনো রিয়াকশন দেখিয়েছে? আমি আবারও বলছি, আনফরচুনেটলি দেখুন, এই দুইটা বিষয় নিয়ে যত আলাপ হচ্ছে, অন্য যে কোনো সময় এত আলোচনা হতো না। এখন কেন হচ্ছে বললেন? আমি ওই যে শুরুতে আপনাকে বলেছি যে একটা বিষয় নন ইলেকশন ইস্যু। আনফরচুনেটলি আমরা দেশপ্রেমিক মানুষেরাও সে জায়গায় বুঝে হোক না বুঝে হোক, সবসময় তো আমাদের পক্ষে, সবার পক্ষে এই সীমাবদ্ধতা আছে যে একদম ক্ল্যারিফাই করা, বাছাই করা সম্ভব না। এই জন্য আমি একটা জিনিস বলি, করিডোর ইস্যুতে যে আলোচনাটা হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলি এবং দেশপ্রেমিক নাগরিকরা যে রেসপন্স দেখিয়েছেন, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। একটা গ্রাউন্ড থেকে যে একটা জায়গায় অন্তত পরিষ্কার হলো বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম গুজবেও হলেও আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়ি, আমরা সচেতন হয়ে পড়ি, এটা ভালো দিক। আমি বারবার একটা কথার উপর জোর দিচ্ছি যে সরকারের কাজে স্বচ্ছতা থাকা দরকার অনেক বেশি। সরকার উচিত যে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা সোশ্যাল লিডার্স, তাদের ইনভলভ করা, তাদের সাথে নিয়মিত বসা। যেই কনফিউশনগুলি তৈরি হচ্ছে, প্রেস কনফারেন্স করে আসলে যেভাবে ক্লিয়ার করা, আর বৈঠক করে যদি সর্বদলীয় বৈঠক করে যে হ্যাঁ করিডোরের একটা বিষয় সামনে এসেছিল, বা করিডোর হোক, চ্যানেল হোক, যাই হোক, সেটা নিয়ে একটা বিষয় এসেছিল, এইটা বিষয়টা হচ্ছে এই, আমরা আপনাদের ইনফর্ম করলাম এবং আপনাদের মতামত চাই, আপনাদের সাথে নিয়ে আমরা যাই করি আপনাদের সাথে নিয়ে এগোবো অথবা এগোবো না। এখানে ভাই আমি একটা সংকট, প্র্যাকটিক্যাল সংকট আমি যেটা দেখতে পাই, আমি এটা আগেও বলেছি যে হয়তো মানে এখানে আপনার প্রশ্নের আলোকে এটা উত্তরটা হয়তো ভিন্নভাবে, যে সংকটটা হচ্ছে আমরা যখন স্বচ্ছতার বিষয়ে বলি, সরকারের সঙ্গে স্বচ্ছতা, আই মিন ইউ মিনিং যে আমরা কমিউনিকেশনের স্বচ্ছতা, তাই না? মুশকিলটা হচ্ছে এই সরকার এখনো মনে করে যেহেতু আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই, আমরা যেহেতু নির্বাচন করব না, আমরা যেহেতু কাউকে এইসবের যেহেতু খায়েশ নাই, আমাদের তো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার, না আমি বলি আপনাকে তাহলে বুঝতে পারবেন, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ারও কোনো ব্যাপার নাই, মিথ্যা কিছু বলারও দরকার নাই, এক্সাজারেশনের দরকার নেই। দ্যাটস ওয়াই যা ট্রু তাই বলে। এখন আমরা তো ওই জায়গায় বললাম, আমরা তো ওই জায়গায় পলিটিক্যালি স্টেটমেন্ট শুনতে অভ্যস্ত যে যা বলছি সেটা সত্য নয়, ঘটনা আরেকটা আছে। আমি একটু বলি, সেটা হচ্ছে যে যখন জাতিসংঘ মহাসচিব আসতেন,
প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, উনি মহসিব সহ গেলেন কক্সবাজারে। সেখানে উনি বললেন যে আগামী ঈদটা রোহিঙ্গারা নিজ বাড়িতে গিয়ে করতে পারবে, মায়ানমারে গিয়ে। চাই আমি হ্যাঁ, ওনার প্রত্যাশা। উনি ওনার প্রত্যাশার কথা বলছেন। উনি যখন প্রধান উপদেষ্টার চেয়ারে বসে বলেন, তখন সাধারণ মানুষ ধরে যে এটা বাস্তব হবে। তো সেটা হওয়ার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক, যে কেন 2017 সাল থেকে এই 10-12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে। আমি আপনাকে আমি একটা আপডেট দিই। একটু শেষ করি। আপনি যে গ্রাউন্ড ওয়ার্ক হ্যাঁ, বলছেন, হ্যাঁ। আমি আপনাকে একটা আপডেট দিই। মানে ইস্যুটা এমন একটা সেনসিটিভ ইস্যু, এর সবকিছু শেয়ার করা যাবে না হ্যাঁ, বাংলাদেশের স্বার্থে। সেটা তারপর আমি আপনাকে একটা আপডেট দিই। হুম। সংখ্যাটা খুবই সামান্য, সংখ্যাটাও আমি উল্লেখ করছি না। হুম। প্রফেসর ইউনূস আগামী ঈদ বলতে আগামী বছরের রোজার ঈদকে মিন হ্যাঁ, করেছিল হ্যাঁ, সে সময়। হ্যাঁ। রোহিঙ্গাদের অল্প সংখ্যক মানুষ হলেও কোরবানি ঈদটাই নিজ দেশে পালন করবে এবার। সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে এটা বললাম, অলরেডি তার চলে মানে- গেছে। হ্যাঁ, জি, তার মানে জি। প্রত্যাবাসন, অলরেডি কোন তার মানে প্রত্যাবাসন শুরু হয়েছে। দেখেন আমি সেটা সচিব একটু ভাই, আমি বড় আপনাকে জায়গায় বলি, ফরমাল ইনফরমাল অনেকগুলি ঘটনা ঘটে। তো জি জি আমরা আনফরচুনেটলি ওই যে আমি আপনাকে বললাম, আবারও বললাম, দুঃখ নিয়ে বলছি, নন ইলেকশন ইস্যুকে আমরা অনেক সময় ইলেকশনের সঙ্গে গুলিয়ে না। ফেলি। আপনি দেখুন 2017 সালে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে, তারপর থেকে রোহিঙ্গা সংক্রান্ত বয়ান হচ্ছে মিয়ানমারের দিক থেকে, এরা হচ্ছে বাংলাদেশি। ফর দ্য ফার্স্ট টাইম বিমস্টেক সম্মেলনে মিয়ানমার জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দেখা করলেন। তিনি বলেছেন যে রোহিঙ্গা। হুম। দ্যাট ইজ হিউজ অ্যাচিভমেন্ট। Naturally, that বাট is এই the অ্যাচিভমেন্ট কিন্তু যদি আমি স্বীকার করি, এটা ফরিদ ভাইয়ের ব্যক্তিগত হবে না, আপনার ব্যক্তিগত হবে না, আমার, না, না, এটা আমাদের এটা ন্যাশনাল আমাদের অর্জন। দেশের। আপনি না, দেখুন, নিশ্চয়ই আমরা আমরা আমি এই পার্টিকুলারলি রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি অন্তত মানে কয়েক ডজন রিপোর্ট করেছি আমি সাংবাদিক থাকা অবস্থায়। আমাদের সরকার এই বিষয়টাকে কমপ্লিটলি সিলেবাসের বাইরে রেখেছে। যখনই সম্ভাবনা তৈরি হয়ে দেখা গেছে যে এটা দিয়ে আর নোবেল পাওয়া সম্ভব নয়, আরো কিছু স্বার্থ রয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ জাস্ট এটাকে চ্যাপ্টার থেকে মুছে দিয়েছে, এটা গ্লোবাল সিলেবাস থেকে হারিয়ে গিয়েছিল, তাই না? সো আমার গলায় এত বড় একটা কাঁটা রেখে আমার দেশে, আমার যে ভূখণ্ডে তারা আছে, যেই জেলায় তারা আছে, সেই জেলার মানুষের কয়েক গুণ মানুষ আমি এখানে রোহিঙ্গা আশ্রয় দিয়ে রেখেছি, এটা তো আমি এফোর্ড করতে পারবো না Naturally, লং রান। naturally, এটা So, কতদিন afford করবো এটা আমরা? ইস্যুতে নাই। জি জি এখন কিন্তু- এটাকে ইস্যুতে নিয়ে আসা, দেখেন নিঃসন্দেহে সেটা- আমি আপনাকে একটু সেটা বললাম আমরা তো, খুব- এই আমরা খুব মানুষ, inspired, যখন আমরা দর্শক দেখেছি, তো আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছি যে ইয়েস রোহিঙ্গারা, শুরু হয়েছে একটা মানে, কাজ। কিন্তু আলটিমেটলি যেটা আপনি এখন বললেন যে অল্প হলেও এই কিছু ঈদ, আছে। হ্যাঁ, এই ঈদ। কোরবানির ঈদ, কিন্তু সেই জায়গাটাও স্বচ্ছ থাকা উচিত যে ইয়েস আমরা এত রোহিঙ্গার প্রত্যাবাসন করি। এখানে একটা বিষয় কেন রয়েছে কি, সমস্যা কোথায়? আমি যাই- অস্বচ্ছর কিছু ব্যাপার নেই তো ভাই। আমার এই- কথা হচ্ছে যে কিছু জিনিস ফর্মাল, কিছু জিনিস ইনফর্মাল। রোহিঙ্গা আমাদের জন্য খুব একটা সেনসিটিভ। আমার এখানে হ্যাঁ। সর্বোচ্চ স্বচ্ছতা অস্বচ্ছতার জায়গা কার সঙ্গে জানেন? আমার কিন্তু- স্বচ্ছতা অস্বচ্ছতা আমি বলি সেটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল এজেন্সিগুলির সঙ্গে। হুম। মানে আমার শুনেন, এই সাম্প্রতিক সময়ে 8 জন রোহিঙ্গা অলরেডি তার ভূখণ্ডে চলে গেছে। হ্যাঁ, ওখানে নানানভাবে এসে তারা তাদের বাড়িতে ফিরে গেছে। এটা নিয়ে আমার ডোল পিটানোর মতো কিছু এখনো ঘটে নাই। আমি আপনার মধ্যে এমন কোনো হাইপ বা প্রত্যাশা তৈরি এটা দিয়ে করতে চাই না, কিন্তু যেটা দিয়ে আপনি মনে করবেন যে আগামী রোজে- আমার 12 লাখ রোহিঙ্গা থেকে 8 না, জন এখন গেছে একটা এটা। কিন্তু এটা আমার আচ্ছা, জন্য ফয়জ অনেক বড় আহমদ। দৃষ্টান্ত যে না, এত নিঃসন্দেহে। বছরে আচ্ছা, প্রথম গেল। ফয়জ আহমদ, একটা বিষয় হয়েছে কি, এইখানে আমরা যত সাদা চোখে দেখি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে ফেসিস্ট সরকার কোনো তৎপরতা চালায়নি কেন, এবং তাদের আশ্রয় দিয়ে রেখেছে, এই ব্যাপারে কোনো কথা নয়। এবং সেই বহুল আলোচিত গল্প যে 16 কোটি মানুষকে তুমি খাওয়াও, হ্যাঁ, হুম। আর এই 12 লক্ষ লোক খাওয়াতে পারবে না, সেটাই। তারপরে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার প্রত্যাশা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর পেছনে কিন্তু আরো খবর রয়েছে, ভূরাজনৈতিক ব্যাপারটা রয়েছে। নিঃসন্দেহে। এখন সমস্যাটা হলো কি, আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা যে ধরনের কোনো একটা ইস্যুতে বক্তব্য রাখেন, এর পেছনে আসলে খবরটা কি সেটা জানার চেষ্টা করেন না, করলে কিন্তু ভালো হতো। এই গ্যাপটা রয়েছে। আমরা, এমন মিডিয়া তো তাই বলে, আমরা এই 5ই অগাস্টে হত্যা, গুম, এই সব কিছু ভুলে যাব আমরা, কিন্তু আমার মনে হচ্ছে যে সবাই ভুলে গেছি। প্রশ্নই আসে না, এটা কেউ ভুলে যায়নি এবং ভুলে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের তো দাবি হচ্ছে যে বিচার করতে হবে যারা আহত হয়েছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের সময়, এবং তার আগে তাদের যথাযথ চিকিৎসা দিতে হবে। আমরা গতকালকেও দেখেছি যে 4 জন যারা আন্দোলনের সময় চোখ হারিয়েছিল, তারা শেষ পর্যন্ত বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। এই ধরনের বিষয় আমাদের কেন দেখতে হবে? এমন দুঃখজনক ঘটনা কেন ঘটবে? এবং পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার লোক পাঠিয়ে তিনি এই 4 জনের দায়িত্ব নিয়েছেন চিকিৎসার এবং তাদের জীবন নির্বাহের। এটা কেন একজন রাজনৈতিক নেতাকে করতে হবে? আমাদের সরকারের তো, এই সরকারের তো সবচেয়ে বড় কাজ ছিল এটা।
সেখানে কেন সরকার যখন করছে না তখনই আসলে রাজনৈতিক দল, অথবা সরকার চেষ্টা করছে কিন্তু সরকার আটকে যাচ্ছে, সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। সেই সীমাবদ্ধ জায়গাগুলিতে স্বচ্ছতা চাই আমরা, যে সরকার আহতদের জন্য এই প্রায় 25-30 হাজার আহত বা তার চেয়ে বেশি আহতদের অবস্থাটা আসলে এখন একটা অবস্থা দাঁড়িয়েছে এমন সবকিছু দোষ সরকারের, তাই তো? না, definitely তাই হবে, তাই হবে। দোষের বা গুণের কোশ্চেন না। এটা কিন্তু আমি আরেকটু বলি, সরকার যখন ভালো কাজ করে আমরা কিন্তু খুব উচ্ছ্বসিত ভাবে প্রশংসা করি। সরকারের সবচেয়ে বড় সাফল্যের জায়গা হচ্ছে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এক ধরনের সাফল্য সরকার অর্জন করেছে। রাজনৈতিক দলগুলো কি বলেছে? না, আমি একটু কথাটা শেষ করি। রাজনৈতিক দল বলবে, আমি তো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করি না, আমি আমার জায়গা থেকে বলছি, একজন সাংবাদিক হিসেবে বলছি, যেটা যে সরকার যখন গত রোজার সময় দ্রব্যমূল্য দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে, আমরা সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছি। রাজনৈতিক দলকে কি বলেছি আমরা তার ধার দেয়নি। সরকার যখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ স্টেবল করতে পেরেছে, রিজার্ভ বাড়ছে অনেক, $25 বিলিয়ন ছাড়িয়ে গেছে, সেই জায়গায় আমরা সরকারের প্রশংসা করছি। কিন্তু যেখানে সরকারের সীমাবদ্ধ আছে সেখানে অবশ্যই আমরা সরকারের সমালোচনা করব এবং সেই জায়গাটা থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আমরা আবারও ফয়েজ আহমদের কাছে যাব। আমরা অনেক সংকট নিয়ে আলোচনা করলাম, আমাদের মধ্যে কিছুটা দ্বিমত তৈরি হয়েছে, এটা হয় স্বাভাবিক, তর্ক বিতর্ক করলাম। কিন্তু হাসনাইন খুরশেদ একটু কথা বলতে চাচ্ছিলেন, যে বিষয়টা আমি তাকে থামিয়ে দিয়েছিলাম বিরতির কারণে। আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হলো যে অনেক সংকট, অনেক আশঙ্কা, অনেক কিছু রয়েছে, কিন্তু সবচেয়ে যে সংকটটা মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত, সেই সংকটটা আমাদের কমেছে। কতটুকু কমেছে সেটা পরের প্রশ্ন, কিন্তু কমেছে। আমরা দেখলাম যে রোজার মধ্যে, গত রোজায় পণ্যমূল্যের যে দাম, যে স্থিতিশীল, সেটা রেকর্ড নিঃসন্দেহে। কত বছর পরে আমরা দেখলাম যে ঈদ উপলক্ষে বা রোজা উপলক্ষে জিনিসপত্রের দাম বাড়লো না। আরেকটি ওই ধারাবাহিকতা কিন্তু স্টিল নাও রয়েছে এখনো। কাঁচা বাজারে গেলে অন্তত মানুষের না বিশ্বাসটা হচ্ছে না, এবং পণ্যের দাম খুবই খুবই কম অন্য যে কোনো সময়ের তুলনায়। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো এই ডলারের যে দাম, এটা একটা রেকর্ড করেছে। প্রথম কথা হলো এই 123 টাকার আগে আর গেলই না, এর মধ্যে স্থিতিশীল। বাজার ওপেন করে দেওয়া হলো, আমরা একটা আশঙ্কা করছিলাম যে ওপেনের পর বোধহয় একটু অস্থিতিশীল হবে, আমরা দেখলাম একদম 2 সপ্তাহ হয়ে গেল, প্রায় একটু বেশি, এখনো সেই জায়গায় রয়েছে। সবচেয়ে বড় কথা রিজার্ভ, যেটা নিয়ে বারবার আমরা আতঙ্কিত ছিলাম, সেটা স্থিতিশীল রয়েছে। এখন প্রশ্নটা যেটা হলো, এই যে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা এই সরকার চালিয়ে নিচ্ছে, সেই বিষয়টি রাজনৈতিক দলগুলো কিন্তু তেমন সামনে ভাবে আনছে না, অন্যরা কেউ আনছে না কেন? এগুলি আসলে সামনে আনার বিষয় না। আমি যেটা শুরুতেই বলছিলাম যে এই সরকার তো এই বিষয়গুলি নিয়ে, আপনি রাজনৈতিক দলের কথা কেন বলছেন? আমরা সরকারের দিক থেকে এগুলি নিয়ে খুব প্রচারণা করছি না, প্রপাগান্ডা নেই। বিকজ এটা আমাদের দায়িত্ব ছিল। বাংলাদেশের দেয়ালে যে লেখা ছিল আগস্টে জুলাইয়ে, রিফর্ম, কিছু জায়গায় নীরবে কিছু রিফর্ম হয়েছে। আমাদের ব্যাংকিং খাতে এক ধরনের শৃঙ্খলা ফিরেছে। আপনি যদি ভুলে না যান, শেখ হাসিনা তার শেষ সময়ের দিকে ব্যাংকগুলি মার্চ করে ফেলার জন্য একটা উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনা টাকা দিয়ে দিয়ে ব্যাংকগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। শেখ হাসিনার আমলে মানুষ ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছিল, তাই না? সেই অবস্থা থেকে ব্যাংকিং সেক্টরে মানুষের আস্থা ফিরেছে। সবচেয়ে যেই দুর্বল ব্যাংকটা, সেই ব্যাংকটাতেও গিয়ে গ্রাহক এখন ভিড় করছে না তার টাকা ফেরত পাওয়ার জন্য। এটা একটা মানুষকে আশ্বস্ত করা যে কেউ পালিয়ে যাবে না। কিন্তু শেখ হাসিনার আমলে কি হয়েছে? মানুষ প্রতিনিয়তই এই ভয়ে থাকতে এরা তো পালিয়ে যাচ্ছে টাকা নিয়ে। সো মানুষের মধ্যে এই কনফিডেন্সটা আমাদের রিজার্ভের প্রতিফলন হয়েছে, আমাদের ব্যাংকিং সেক্টরের প্রতিফলন হয়েছে,
আপনি আমাদের ডলার বাজার বা বৈদেশিক মুদ্রার বিনিময় হার এগুলিতে প্রতিফলিত হয়েছে। আপনি যদি দেখেন আমরা বিদেশি কি পরিমাণ ঋণ আমাদের রিজার্ভে হাত না দিয়েই পরিশোধ করেছি। অনেক শেখ হাসিনা যে পরিমাণ এনার্জি পারচেস করার, এলএনজি পারচেস করার ক্ষেত্রে বকেয়া রেখে গিয়েছিল, সেগুলি আমরা সম্পূর্ণ পরিশোধ করেছি। তো এই জায়গাগুলি স্মুথলি হয়েছে এই কারণে যে সুশাসনটা সেখানে ফেরানো গেছে সহজে। সেখানে অনেক প্লেয়ার থাকলেও সেখানে ব্যারিয়ার কম ছিল। অন্যান্য সেক্টরে ব্যারিয়ার অনেক, যে জায়গায় দেখবেন আপনি অনেক বেশি ব্যারিয়ার, সেই জায়গায় সুশাসন নিশ্চিত করা কঠিন, চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা আমাদেরকে সবাই মিলে নিতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এই আলোচনাটা আমি যখন করছি তখন আমার কাছে মনে হচ্ছে যে ওই শেষ আলোচনায় যে আহতদের বিষয়ে বলা হচ্ছিল যে 4 জন আহত গতকালকে বিষ পান করেছে, আসলে আপনি যদি ব্রিটিশ আমলের হসপিটালগুলি দেখেন সেখানে দেখবেন যে দোতলার বেশি হসপিটাল হতো না। এর কারণ রোগীদের মধ্যে আত্মহত্যার একটা প্রবণতা থাকে। আপনি দেখুন, মানে আমরা খুব অবলীলায় বলছি যে এরা চোখ হারিয়েছে, বলতে তেমন কোনো কষ্ট হচ্ছে না। আমরা যদি একবার এইভাবে ভাবি, এই মানুষগুলি পৃথিবী দেখতো আগে, এখন আর দেখবে না। ভয়ঙ্কর। শেখ হাসিনা তাদের পৃথিবী দেখার অধিকার কেড়ে নিয়েছে। আসলে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশনের লেভেলটা একবার চিন্তা করে। আমি এটা নিশ্চিত করছি আপনাকে, আমাদের আহতদের চিকিৎসা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। আহতদেরও চিকিৎসা নিয়ে কোনো অভিযোগও নেই। কারো কারো সন্দেহ সংশয় ছিল যে আমি বুঝি আরো বেটার ট্রিটমেন্ট পেতে পারতাম, সেজন্য কিন্তু তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে। বিদেশ থেকে তাদের সহকর্মী যারা, সহযাত্রী, সহযোদ্ধা, এরা এসে বলেছে এখানে যে চিকিৎসা ওখানে একই চিকিৎসা। আবার বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এসেও চিকিৎসা করানো হয়েছে। যাদেরকে এখানে কোনোভাবে ট্যাকেল দেওয়া সম্ভব না, তাদের জন্য যেই দেশের সবচেয়ে ভালো সেই দেশে পাঠানো হয়েছে। এখানেও আমরা ষড়যন্ত্র দেখেছি। আপনার এখানে ব্রিটিশ চিকিৎসকরা এসে কিছু রোগীর বিষয়ে বলেছে এদেরকে আপনারা পাকিস্তান ওই অমুক হসপিটালটিকে নিয়ে যান, ওই হসপিটাল ভালো। আমরা তখন প্রশ্নের মুখে শুনেছি যে পাকিস্তান কেন? বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বাস্তবতা। চিকিৎসা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধাটা যেটা নিয়ে হচ্ছে সেটা একটা বাংলাদেশের বড় সংকট, এবং বাংলাদেশকে এটা নিয়ে ভাবতে হবে। সেটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য। এটার জন্য মোকাবেলা করার জন্য আমাদের এখানে কোনো মেকানিজম এক্সিস্ট করে না। এই যে রোগীগুলি আপনি জানেন তো, অনেক আহত, জুলাইয়ে আহত এখনো হসপিটাল ছেড়ে বাসায় যাচ্ছে না। কেন যাচ্ছে না জানেন? এরা মনে করে বাসায় এরা যদি যায় এদেরকে মানুষ ভুলে যাবে। এটা একটা তার মানসিক হেলথ, মানে মেন্টাল হেলথের প্রবলেম। তাকে কাউন্সিলিং করা দরকার প্রতিনিয়ত। আমাদের এখানে ওই হেলথের ওই পরিমাণ কাউন্সিলর নেই। আমাদের এই সংকটটা আছে। এই সংকটের কারণে আমি পার্সোনালি মনে করি চিকিৎসকরা আরো ভালো বলতে পারবেন, বা ওখানে যারা অ্যাটেন্ডেন্ট আছে তারা ভালো বলতে পারবেন। এই সংকটের কারণেই এই আহতদেরকে আজকে এই ধরনের পরিস্থিতি, এটা আমরা প্রত্যাশা করি না। এবং আমাদের রাজনৈতিক দলগুলি এই সমস্ত বিষয়ে আন্তরিক। আমরা শুরুতে দেখছি জনাব তারেক রহমান অনেক আহতের বাড়িতে, শহীদের বাড়িতে লোক পাঠিয়েছেন, একই সঙ্গে সরকারও কাজ করছে। সো এটা একটা আশার দিক যে আমরা সবাই এই বিষয়ে ঐক্যবদ্ধ আছি, এটা কেউ ভুলে যাই নাই। আর যদি আমি আপনার প্রশ্নের জায়গায় আবার আসি, আমাদের ইকোনমিক যে গ্রোথের জায়গাটা বলছেন, আমাদের আগস্টের সরকার গঠনের পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রতি মাসে অলমোস্ট আমাদের যে প্রবাসী আয় সেটা ব্রেক করছে তার আগের রেকর্ডকে। এর কারণ প্রবাসীদের মধ্যে, হ্যাঁ, এরা তো মানে ডেফিনেটলি কোরবানের ঈদ, এটা মানুষ। সো ডেফিনেটলি সারা বিশ্বের যে বাঙালিরা আছে, সারা বিশ্বের যে বাংলাদেশিরা আছে, সবাই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আস্থায় রেখেছে। আমরা আশা করি এটা যদি কন্টিনিউ থাকে, গভর্নমেন্ট যে পলিসিসগুলি নিয়েছে ইকোনমিক সেক্টরের রিফর্মের বিষয়ে, সেগুলি যদি সত্যিকার অর্থে সব রাজনৈতিক ঐক্য নিয়ে বাস্তবায়ন করা যায়, বাংলাদেশ অর্থনীতিতে প্রফেসর ইউনূস একটা কথা বলেছে যে আমরা ভিক্ষুক হয়ে, আমরা ধর্ণা দিয়ে বাঁচতে চাই না, আমরা মাথা উঁচু করে বিশ্বের অন্য উচ্চতায় পৌঁছাতে চাই। হাসান খুরশেদ, আপনি এই প্রসঙ্গে বলতেছিলেন তখন। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে নিঃসন্দেহে সরকারের এই জায়গাগুলিতে বড় সাফল্য আছে, এবং তার সারা পৃথিবী থেকে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে, প্রচুর পরিমাণে টাকা পাঠাচ্ছে। সরকার খুব সফলভাবে হুন্ডি বন্ধ করতে পেরেছে। হুন্ডির যে কালচার, সেই কালচারটা সরকার অনেকটা বন্ধ করতে পেরেছে, সেটা একটা বড় অর্জন। আর হুন্ডিতে যারা টাকা পাঠান তাদেরও লস। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এক্সপোর্ট বাড়ছে। তো এই দুইটাই তো আমাদের মূল উৎস ফরেন এক্সচেঞ্জের। তো সেই দুই জায়গায় 9% এক্সপোর্ট বেড়েছে। হ্যাঁ, কিন্তু যেই জায়গাগুলিতে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে অর্থনীতিতে শুধুমাত্র এক্সটার্নাল ইকোনমি না, এক্সটার্নাল ইকোনমিতেও আমরা আশা করেছিলাম, প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে $5 বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছিলেন। বাজেট সাপোর্ট আমরা আসলে সেভাবে পাইনি।
আমরা আশা করেছিলাম যে প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে, যেটা এসে আমাদের দেশে নতুন কলকারখানা গড়ে উঠবে, প্রচুর কর্মসংস্থান। আমি একটা ইন্টারাপ্ট করি। বিনিয়োগ কিভাবে আসবে? বিনিয়োগের একটা সম্মেলন করার পরে রাজনৈতিক দলগুলো কি বললো? বললো যে না, এখন বিনিয়োগের সুযোগ হবে না, এই নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ সম্ভব না। এটা রাজনৈতিক দলের বলার বিষয় না। যে বিনিয়োগকারী আসলে বিনিয়োগ সম্ভাবনা দেখলে আসে, না দেখলে আসে না। এবং আমি বিনিয়োগের একটা পাটাতন তৈরি করতে চাচ্ছিলেন, সেটাই তৈরি করতে চাচ্ছিলেন বলার কিছু নেই। বাধা থাকবেই, সব বাধা পার হয়েই সাফল্য অর্জন করতে হয়। বাধা তো ব্যাংকিং সেক্টরেও ছিল না? ব্যাংকিং সেক্টরে এসআলএমের মতন গ্রুপ যারা মানে 8টা-10টা ব্যাংক নিজের পকেটে ঢুকে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা লুটে নিয়েছে যারা, সেই লুটেরা কি ছিল না? তারা কি বাধা তৈরি করেনি? সেখানে আমরা সাফল্য দেখেছি। যদি এক্সপোর্টে রেমিটেন্সে সম্ভব হয়, ইয়েস, শিল্পের ক্ষেত্রে আপনারা কিন্তু শিল্পের ক্ষেত্রেও আপনারা কিন্তু আপত্তি জানান যে সব সেক্টর একসাথে খুলছে কেন? না, না, আমি এটা খুব স্পষ্ট বলতে চাই। আমাদের সরকার কি শুধুমাত্র প্রফেসর ইউনূস, বাকি উপদেষ্টারা কি করেন? উপদেষ্টা শুধুমাত্র কি অর্থ উপদেষ্টা? অর্থ উপদেষ্টা আর গভর্নর সাহেব মিলে তারা ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর ঠিক করছেন। অন্যান্য সেক্টরে কি হচ্ছে? যারা ইন্ডাস্ট্রি দেখছেন তারা কি করছেন? কেন মানে গার্মেন্টস ছাড়া অন্য অল্টারনেট সেক্টর ডেভেলপ করছে না? কেন ফরেন ইনভেস্টমেন্ট আসছে না? যারা দেশের অলরেডি যারা দেশে শিল্প কলকারখানা করেছেন তারা কেন নতুন বিনিয়োগ, নতুন কলকারখানা করার ক্ষেত্রে উদ্যোগী হতে পারছেন না? গত 10 মাসে এমন কোনো কিছু দেখিনি যে তরুণদের ভাগ্য বদলে যাচ্ছে, তাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে, তারা তাদের সামনে প্রচুর কাজের সুযোগ, তারা কাজের জন্য ঝাঁপিয়ে পড়ছে। সেই সুযোগটা কিন্তু আমাদের 1 মিনিট। বিনিয়োগ সম্মেলনে একটা মিসকনসেপশন এবং এক ধরনের ইল মোটিভ আমরা খেয়াল করি। মিসকনসেপশন হচ্ছে এই ধরনের সম্মেলনে কেউ পকেটে টাকা নিয়ে আসে, কেউ টাকা দিয়ে আসে না, পকেটে টাকা নিয়ে এসে বলবে না যে আপনার এটা আমার ভালো লেগেছে। এই ধরনের একটা সম্মেলন করার মধ্য দিয়ে আমরা পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করা হয় বাংলাদেশ সম্পর্কে, তাদেরকে ফিজিক্যালি দেখানো হয় আমার এখানে কেন, দেন তাদের সঙ্গে কমিউনিকেশনটা শুরু হয়। তো এমন যদি তো আমাদের এই বিনিয়োগ সম্মেলনে আমাদের অনেক লস হয়ে গেছে, আমরা অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু সেভাবে না, আমি বলছি সেরকম কিছু হয়নি, বরঞ্চ বিনিয়োগ সম্মেলন আমাদের সম্মেলন কেন্দ্রিক কিছু লাভ হয়েছে, একটা লং কানেকশনস তৈরি হয়েছে। এবং আপনি দেখেন যে আগামী 1 জুন চায়না থেকে 250 জন ব্যবসায়ী, টপ বিজনেসম্যান এবং চেম্বারের নেতারা আসতেছে, তারাও বিনিয়োগ নিয়ে আসতেছে। বিনিয়োগের এটা ইমিডিয়েট হয় না, এটা 6 মাস 1 বছর সময় লাগে। এটা নিয়ে যত যাই কথা বলুক আর না বলুক, আপনি যেটা বলছিলেন যে কাজটা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশ একটা অন্যরকম ব্যবস্থা দেখবে এটা বিনিয়োগ নিয়ে। এবং এবার দেশের ভিতরের অর্থনীতির বিষয়ে জাস্ট সিম্পলি আমি 10টা সেকেন্ডে বলি। একটা সময় বাংলাদেশের বাস্তবতায় বিজনেস কমিউনিটি যারা লিডার, চেম্বারের যারা নেতা, তাদেরকে যদি বলতেন যে ভাই আপনি তো আওয়ামী লীগের লোক বা আপনি তো বিএনপির লোক, তারা লজ্জা পাইতো, বলতো যে ভাই আমি বিজনেস করি, আমি। ওনার একটা রাজনৈতিক পরিচয় থাকার পরে উনি এটাকে হাইড করার চেষ্টা করতেন। আমরা লাস্ট 15 ইয়ার্সে কি দেখলাম? আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরাকে কত বড় আওয়ামী লীগ, আপনি মরে যাওয়ার পরেও আপনাকে নিয়ে থাকবো আমরা আপা, এই ধরনের প্রবণতায় ব্যস্ত ছিল। আমার এই লোকাল ইন্ডাস্ট্রির কথা বলছেন তো, লোকাল বিজনেসের কথা বলছেন তো, এরা এত বেশি পলিটিসাইজ হয়েছে। 5 আগস্টের পরে তো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পালিয়েছে অনেকে, কোনো সেক্টরকে বাদ রাখা হয়নি। সো এর ফলে যে একটা নেতিবাচক প্রভাব সেটা পড়ছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে, সময় লাগবে। আপনি ধরেন এনার্জি সেক্টর বলছেন, এনার্জি সেক্টরে যে ধরনের অগ্রগতি হচ্ছে সেটার সঙ্গে আপনি আমার লোকাল ইন্ডাস্ট্রিকে রিলেট করতে পারবেন। টাইম দিতে হবে। এই জায়গাগুলিতে খুব ভালো কাজ হচ্ছে, এটা খুব ইতিবাচক দিকে যাচ্ছে, ভেঙে পড়ছে না কোনো কিছু। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে, তারপরও গ্যাস সাপ্লাই দিতে পারছে না। গ্যাসের অভাবে ইন্ডাস্ট্রির প্রোডাকশন নষ্ট হচ্ছে। 60%ও তার ক্যাপাসিটির 60% প্রোডাকশনও ধরে রাখা ব্যবসায়ীদের জন্য, শিল্পপতিদের জন্য কঠিন হচ্ছে, এবং সেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা টোটাল ইকোনমিতে দেখছি। তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে রিভাইভাল দরকার ছিল সেটার জন্য যে আপনি এটা বললেন বিদ্যুৎ যে ঠিক মতো আছে, এটা তো বলেন না। দেখুন, এই আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের চাহিদা আমাদের ফ্যাক্টরিগুলির বিপুল, এটা অসত্য নয়। ডিমান্ড অনুযায়ী সাপ্লাই হচ্ছে না, সেটাও কোনো ক্ষেত্রে সত্য। এবং যে অভিযোগগুলি এটা পাচ্ছি না ব্যবসায়ীদের দিক থেকে, এই অভিযোগও নতুন নয়। সুতরাং আমাদের এই সব নিয়েই আমাদের সবাইকে আসলে সামনে এগোতে হবে। সব থমকে যাওয়ারও কোনো সুযোগ নেই, পিছিয়ে পড়ারও কোনো কারণ নেই। হাসনাইন খুরশেদ এবং ফয়েজ আহমদ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।